টিউলিপ জয় বাংলা হয়েছে। জয় বাংলা মানে তার মন্ত্রিত্ব গেছে, সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এডিটর সাহেব আবার পার্টি সংগ্রামে। বাংলাদেশে গেলে একটা বিরাট ত্যাগী পরিবার আছে জানেন, আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না, আমরাও দিলাম না, খুবই আফসোস। দুই বোন দেশ ত্যাগ করলো, পোলারে স্ত্রী ত্যাগ করলো, মাইয়ারে স্বামী ত্যাগ করলো, ভাগ্নি পদত্যাগ করলো, আর পালের গোদা ড্যাডি অফ দ্য নেশন ওই যে সোনাদিন বডিগার্ড দেহ ত্যাগ করলো, পুরা পরিবার ত্যাগই করে গেল সারা জীবন ধরে। বাচ্চারা কইতেছে না এটা সরকারের কাছে ব্যত্যয় হয়েছে তাই পদত্যাগ করছে, এটা পশ্চিমা কালচারের খুবই স্বাভাবিক বিষয়। হারামজাদা বাকশালী তোর স্যার জেনারেশনের জাউরা তোর মারে গেল বলবি যে না আমার প্রেস্টিজ যায় না, যে মারিছে ওরই প্রেস্টিজ গেছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত বিএনপির উপরে খেপলেন কেন? এমন ভাবে উনি কথাটা বলেছেন মনে হচ্ছে মিজানুর রহমান আজহারির মতো একটা ধাক্কা দিলেন আজকে বিএনপিকে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। গত 15 বছর হাসিনা আমাদের উপর যে অত্যাচার করেছে, এই হাসিনার হাত থেকে বাঁচার জন্য আমরা একজোট হয়ে গিয়েছিলাম। এরপর হাসিনাকে খেদানো হলো, কিন্তু পরক্ষণে কি হলো, আমরা 5-6 মাসের মধ্যে আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমরা একে অপরের স্বার্থে আবার বিভাজিত হয়ে গেছি, আবার আমাদের বিরুদ্ধে কুকুর লেলিয়ে দেওয়া হচ্ছে, আবার আমরা বড় রকম আঘাতপ্রাপ্ত হলে আবার ঐক্যবদ্ধ হব। আজকের এই শাহবাগীদের শিক্ষা অর্জন করা উচিত। সিলেটের মাহফিলের পরে বহু ষড়যন্ত্র চলমান ছিল, বহু লোকের স্ট্যাটাস দেখেছি, বুক চেপে সহ্য করেছি। অনেকেই অনেক ধরনের মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন যে সিলেটের মাটি থেকে শুরু হয়েছে আজহারি সাহেবের এমুক তমুক, এইভাবে করে করে বিভিন্ন ধরনের মিথ্যা মানুষের কাছে প্রোপাগান্ডা ছাড়িয়ে নিজের ব্যক্তিত্ব কিংবা আপনি জাতির কাছে কলঙ্কিত হওয়া ছাড়া কিছুই করতে পারেন নাই। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে কিন্তু খুবই গরম কয়েকটা খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। পিনাকি ভট্টাচার্যকে খুব ভালো করে আপনারা চেনেন। আসলে পিনাকি ভট্টাচার্য যেখানে হাত দেয় সেখানে কিন্তু তছনছ করে ফেলে। আর শেখ পরিবার আসলে একটা চোর পরিবার, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ অবশেষে জেনে গেল এবং সেটা প্রমাণিত হয়ে গেল। শেখ পরিবারের সবাই যে একটা চোর সেটার প্রমাণ হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই নিউজের মাধ্যমে আপনাদের কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। একটা হলো শেখ পরিবারকে নিয়ে অবশেষে থাবা বসিয়েছেন পিনাকি ভট্টাচার্য। দ্বিতীয়টি হলো বিএনপির জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আছে। 3 নাম্বার হলো ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে কিন্তু রংপুরে একটা মাহফিল প্রোগ্রাম করেছে। শত বাধা দেওয়ার চেষ্টা করেছিল অনেকেই, এবং সেখানেও কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি একটা বক্তব্য দিয়েছে কড়া ভাষায়। তো এই সব বিষয় নিয়ে কিন্তু রয়েছে আজকের এই ভিডিওটি, বা আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। টিউলিপ জয় বাংলা হয়েছে। জয় বাংলা মানে তার মন্ত্রিত্ব গেছে, সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এডিটর সাহেব আবার পার্টি সংগ্রামে। বাংলাদেশে গেলে একটা বিরাট ত্যাগী পরিবার আছে জানেন, আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না, আমরাও দিলাম না, খুবই আফসোস। দুই বোন দেশ ত্যাগ করলো, পোলারে স্ত্রী ত্যাগ করলো, মাইয়ারে স্বামী ত্যাগ করলো, ভাগ্নি পদত্যাগ করলো, আর পালের গোদা ড্যাডি অফ দ্য নেশন ওই যে সোনাদিন বডিগার্ড দেহ ত্যাগ করলো, পুরা পরিবার ত্যাগই করে গেল সারা জীবন ধরে। বাচ্চারা কইতেছে না এটা সরকারের কাছে ব্যত্যয় হয়েছে তাই পদত্যাগ করছে, এটা পশ্চিমা কালচারের খুবই স্বাভাবিক বিষয়। হারামজাদা বাকশালী তোর স্যার জেনারেশনের জাউরা তোর মারে গেল বলবি যে না আমার প্রেস্টিজ যায় না, যে মারিছে ওরই প্রেস্টিজ গেছে। এগুলো হইতেছে আওয়ামী লীগের গু খাওয়া সাপোর্টার। যদি হাসিনা বলে গু ভালো, তাহলে যাই গু খাওয়া শুরু করবি। ওরা বলবি এটা ঠিকই করেছে, ভালো করেছে, টিউলিপের ভালো হয়েছে, বুঝছা। কি কি অভিযোগ আছে জানেন? ওর 3টা ফ্ল্যাট আছে ইংল্যান্ডে, যা অবৈধভাবে উপার্জন করেছে। উত্তর লন্ডনে 2.1 মিলিয়ন পাউন্ডের একটা বাড়ি আছে, ওইটা ভাড়া হিসেবে ব্যবহার করেছে, কিন্তু ভাড়া দেয় না। ওইটা বাড়ির মালিক হইতেছে ব্যবসায়ী আব্দুল করিম নাজিম, আওয়ামী লীগের একজন সদস্য। আর কিংস ক্রসে একটা ফ্ল্যাট আছে, ওইটার মালিক আবার টিউলিপ নিজে কিন্তু পয়সা দেয়নি, উপহার দিছে নাকি আব্দুল মোতালিফ, আওয়ামী লীগের সদস্যদের সাথে সংশ্লিষ্ট। আগে কইছিল বাবা মা উপহার দিছে, এখন কইতেছে না এটা অমুক উপহার দিচ্ছে, এটা আবার ভাড়া দেয়। আবার ছোট বোন কইছে যে আমি কেন বাদ যাবো, আমি কি দুধ ভাত, আমারও ফ্ল্যাট লাগবে। তো সে পেল হ্যামস্টেডে উত্তর লন্ডনে একটা সম্পত্তি, রেজিস্ট্রেশন হয়েছে টিলিপের নামে। 2009 সালে ও তখন কিশোরী, মানে চাকরি বাকরি কিছুই করে না, রূপন্তী, ওরে হস্তান্তর করছে। যার মাধ্যমে হস্তান্তর করছে মঈন ঘানি, সেও আবার হাসিনা সরকারের পক্ষে কাজ করেছে। এটা দেখলো লন্ডনের অভিযোগ, এর জন্যই এই পদত্যাগ করা লাগিছে। আর দ্বিতীয় অভিযোগ হইতেছে কি, একটা অভিযোগ হইতেছে রাশিয়ার সাথে যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হয়েছে না, ওইটার দাম বাড়ায় $5 বিলিয়ন সরাইছে এখান থেকে পুরা পরিবার। বনে দিচ্ছে ওর পরিবার আর কি। আর 3 নাম্বার অভিযোগ হইতেছে সে অবৈধভাবে ঢাকায় ডিপ্লোম্যাটিক জোনে প্লট নিছে।
আপনারা যারা ইদানিংকালে এই যে টিউলিপ সংক্রান্ত আন্তর্জাতিক মিডিয়ায় খবর টবর দেখেছেন না, দেখেছেন যে কিভাবে টিউলিপকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়, বিশেষ করে ইংল্যান্ডের মিডিয়াগুলোতে। সানডে টাইমস টিউলিপের সানডে মানডে আবার ক্লোজ করে দিয়েছে, তার উপরে তার সাংবাদিক আসিছিল ঢাকা, আবার গণভবনে গেছে, সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের ফ্লায়ার মানে হইতেছে আমরা যেটাকে লিফলেট বলি, আর সাথে পাইছে $1500 একটা সোনায় মোড়ানো মবলা কলম। মবলা মানে জানেন কি? এটা দুনিয়ার সেরা একটা কলম, এবং একটা হীরার সার্টিফিকেট, হীরাটা পাওয়া যায়নি, ওটা বোধহয় নিয়ে চলে গেছে। মবলা কি জানেন? এটার বাংলা হইতেছে সাদা পাহাড়, ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, আলপস পর্বতমালার এটা সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের যেমন এভারেস্ট সেরকম আলপসের হচ্ছে মবলা। এইটা ফ্রান্স আর ইতালির সীমান্তে, মানে ফ্রান্স থেকেও দেখা যায়, ইতালি থেকেও দেখা যায়, সুইজারল্যান্ড থেকেও দেখা যায়, কাছাকাছি। পাহাড়ের চূড়ার মধ্যে বরফ যেভাবে পড়ে না সেভাবে কলমের মাথার খাপ ডিজাইন করা থাকে। তো সে কইছিল যে ওই টিউলিপ কইছিল যে লিগের সাথে তার কোনো সম্পর্ক নাই, আর তার নির্বাচনের ফ্লায়ার পাওয়া যায় গণভবনে। হ্যাঁ, বুঝেছেন তো, এই জন্যই ফ্লায়ারটা ইম্পর্টেন্ট, লিফলেটটা ইম্পর্টেন্ট। আর এই কলমের বাক্স আর হীরার সার্টিফিকেটের পাশে পাওয়া গেছে একটা ভাঁজ করা কাগজ। ওইখানে একজন ব্রিটিশ ব্যারিস্টারের পরামর্শ ছিল, ও কইছিল এটা আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনার দুঃশাসন নিয়ে প্রকাশিত একটা অনুসন্ধানমূলক রিপোর্ট হয়েছিল, ওইটা বন্ধ করার ব্যাপারে একটা পরামর্শ দিয়েছিল, আইনি পরামর্শ। হ্যাঁ, বুঝেছেন। এইবার আসেন, এই যে গণভবনে পাইছে সাংবাদিক লন্ডন থেকে আইসা জিনিসপত্র, এটা ঢাকা বৈশা কেন কেউ যায় নাই গণভবনে? এই হইতেছে আমাদের সাংবাদিকতা করে, দেখেছেন? এখনো যাইতে পারে, তাও যায় না। মাস্টার মাইন্ড খুঁজিচ্ছে প্রথম আলো। ব্যারিস্টার আরমান যার আয়না করেছিল, তারই নিয়ে এক সাংবাদিক টিউলিপের প্রশ্ন করেছিল মেলা দিন আগে, আর আরমানের বাসায় পুলিশ পাঠিয়েছিল, হাজির হয়েছিল। টিউলিপের নির্বাচনে আওয়ামী লীগ তার ইলেকশনে জিতাইছে ক্যাম্পেইন খুঁজা, আর ওই নাকি আওয়ামী লীগের সাথে নাকি সম্পর্ক নাই। এই টিউলিপের এই কাণ্ড লাইমলাইটে আনে প্রথম নেত্র নিউজের ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়া। এখন প্রশ্ন হইতেছে, কেন সবাই মিলে বিলা হইল টিউলিপের উপরে? এটা আমার অনুমান যে হাসিনার ফ্যামিলিকে ওয়েস্ট মানে পশ্চিম দাঁড়াইতে দেবে না কোনোখানে, সবাইটা জয় বাংলা করে দেবে, সব কয়টা জয় বাংলা হবে, জয়, পুতুল, ববি, সব কয়টা শেখের বংশ পুরা হুতাই দিবে ওয়েস্ট। গণভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে একটা লিফলেট বের করার কথা না, তাই না? তাও করেছে কেন? এর পিছনে নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, বড় পরিকল্পনা। এরপরে টার্গেট পুতুল, ওটা পাশায় লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেদাইতে হবে। টিউলিপ প্রশ্নে প্রফেসর ইউনুসের স্ট্যান্ডটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল, এই পুরাটা একটা মেটিকুলাস ডিজাইন। প্রফেসর ইউনুস শেষ কাজটা করছেন, ভালো করছেন, ওনারা অভিনন্দন জানাই। Mohammed Yunus, the Nobel Prize winner advising Bangladesh, said London properties gifted to the former city minister may be proceeds of robbery. So, will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? শেখ পরিবার একটা অভিশপ্ত পরিবার হিসেবে টিকে থাকবে দুনিয়ায়, ভারতের ষড়যন্ত্র কিন্তু থাইমা নাই। হঠাৎ ব্রিগেডিয়ার শাখাওয়াত বিএনপির উপরে খেপলেন কেন? এমন ভাবে উনি কথাটা বলেছেন মনে হচ্ছে মিজানুর রহমান আজহারির মতো একটা ধাক্কা দিলেন আজকে বিএনপিকে ব্রিগেডিয়ার শাকায়াত হোসেন। বললেন আমরা তো আর মনে হয় বেশি দিন থাকবো না, তবে আপনারা চোরদেরকে ভোট দিবেন না। দেশে যে দুর্নীতি দমন করার জন্য তারা চেষ্টা করছে সেটাতে নাকি তারা ব্যর্থ হচ্ছে। বলছে যে 100 টাকার জিনিস আপনারা 200-300 টাকা কিনতে হচ্ছে, চোরদেরকে আমরা দমন করতে পারছি না, সেই কারণে আমরা হয়তো বেশি দিন আর ক্ষমতায় থাকবো না, তবে আগামী নির্বাচনে চোরদেরকে আপনারা ভোট দিবেন না। এখন চোরদেরকে ভোট দিবেন না, একইভাবে মিজানুর রহমান আজহারি বলেছিলেন এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য আসার চেষ্টা করছে। এখন ব্রিগেডিয়ার শাখাওয়াত যদি বলে যে আমরা তো বেশি দিন আর মনে হয় নাই, আমরা বেশি দিন আর থাকবো না, তবে আপনারা চোরদেরকে ভোট দিয়েন না, এমনও উনি বলেছেন যে আজকের ইত্তেফাক পত্রিকায় আপনাদেরকে আমি প্রথম পেজটা একেবারে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যে আপনারা দেখে নেবেন, যে উনি এখানে বলেছেন যে যারা সৎ যোগ্য ব্যক্তি, যারা দেশপ্রেম আছে যাদের ভিতরে, তাদেরকে ভোট দিবেন, চোরদেরকে ভোট দিবেন না। এর মানে কি ইনডাইরেক্টলি জামাতের মার্কেটিং বা জামাতের পক্ষে উনি বলে ফেললেন না? এটা তো সবাই এই কথাটাই বলে যে জামাত 71 ছাড়া আর কোনো অপরাধ করে নাই, 71-এর অপরাধ করেছে, জামাত নিজে স্বীকার আসছে না যে 71 অপরাধ করেছে। এখন তো জামাত নিজে সার্টিফিকেট দিচ্ছে যে এই 55 বছরের বাংলাদেশে 71-এ কেন আমরা বিরোধী ছিলাম, আজকে বোঝার জন্য শেখ হাসিনার 15.5 বছর, শেখ মুজিবের সেই 4 বছরের রাজত্ব দেখলেই বোঝা যায় তারা 71 কি কারণে বাংলাদেশে গঠিয়েছিল। তারা গঠিয়েছিল যে ভারতের অঙ্গরাজ্য বানাবে, আর তারা শেখ মুজিবের পরিবার রাজ পরিবার হিসাবে, প্রাদেশিক রাজা হিসাবে তারা বাংলাদেশকে শোষণ করে খাবে, আর তারা লুটে পুটে খাবে, আর বাকি মানুষ থাকবে গোলাম। গোলামরা যে গোলামি করবে না, সেই যুদ্ধটা 71-এর পরে গোলামরা বুঝতে পেরেছিল। এরপরে সেখান থেকে রিকভার করার জন্য বারবার বাংলাদেশে কিন্তু বেশ কিছু বড় ঘটনা ঘটেছে। 75-এ 15ই আগস্ট ঘটেছে, এটা কিন্তু গোলামি না করার বহিঃপ্রকাশ ছিল। 75 মানুষ খুশি হয়েছিল, মানুষ আনন্দে মিষ্টি বিতরণ করেছিল। মেজর ডালিম সাহেব কিন্তু বলেছে সেদিন আমরা যখন শেখ মুজিবের পরিবারকে শেষ করে দেয়, তারপরে কিন্তু জনগণ রাস্তায় নামে, রাস্তায় আনন্দ মিছিল করে, মিষ্টি বিতরণ করে। তো এরপরে আবার তিনি বলেছেন 24-এ শেখ হাসিনা যাওয়ার পরে একই ঘটনা বাংলাদেশে ঘটেছে। তাই এই যে আওয়ামী লীগ
বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য ৭১-এ সেপারেশন করেছিল, সেটার বিরোধিতা করেছিলেন জামাত। জামাতের কাছে হলো এই যুক্তি। আর ৭১-এর ওই ঘটনা ছাড়া জামাতকে আর কিছুই বলা যাচ্ছে না। ৭১-এর পরে বাংলাদেশের মাটিতে জামাত শেখ মুজিবকেও মারে নাই, জিয়াউর রহমানকেও মারে নাই, এরশাদকে ক্ষমতাচ্যুত করার বেলা জামাত শিবির কাজ করেছিল। এরপরে স্বৈরাচার শেখ হাসিনার পুরা বিদায়টাই তো মানুষ বলছে যে টুপি পরলে শিবির আর টুপি খুললে ছাত্র অধিকার, ছাত্রদের অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনের নেতা। শিবির নাকি শিবিরের দুইটা রূপ, টুপি পইরা শিবির হয়, এরপরে টুপিটা খুইলা আবার মিছিলে, কার মিছিলে যান? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী মিছিলে যা, মানে শিবির আর বৈষম্য বিরোধী একই জিনিস। ২৪ সালের বিজয় শিবিরের হাতেই হয়েছে, এই কথা জামাত শুধু নিজে সরাসরি স্বীকার না আসলেও বিরোধী দল যারা আছে, রাজনৈতিক দল যারা আছে, রাজনৈতিক বিশ্লেষক যারা আছে, সবাই কিন্তু সেই কথাটাই বলছে। তো প্রিয় দর্শক, এখন জামাত শিবিরের প্রশংসা ব্রিগেডিয়ার সাখাওয়াতের মুখে আমার জীবনে আজকে প্রথম শুনলাম। এর আগে ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের ফেভার করা মানুষ ছিলেন বলেই আমি জানতাম, কিন্তু এরপরে আজকে যখন উনি বললেন যে আমরা বেশি দিন আর হয়তো নাই, কিন্তু চোরদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন না। এই জন্য যারাই স্বৈরাচার হবে, দেশের প্রেসিডেন্ট হোক, আরেকটা গ্রামের মাতব্বর হোক, আর ইউনিয়নের দায়িত্বশীল হোক, আর থানার দায়িত্বশীল হোক, যেই ব্যক্তি হোক না কেন, যদি গ্রামের দায়িত্ব পেয়ে যদি সাধারণ মুসলমানদের মধ্যে, দুর্বল মানুষের মধ্যে যদি কোরআন অনুযায়ী যদি বিচার না করে, হক বিচার যদি না করে, ন্যায় বিচার যদি না করে, ওই ব্যক্তির সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারা 252 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন হিদায়াত করব না। তাহলে ন্যায় বিচার কোথায়? আইলে কত মানুষের চোখের পানি ঝরিয়েছে। এই যে তাফসীরুল কোরআন মাহফিল আগে অনুমতি নিতে হয়েছে, ঠিক না বাকি? আইরে আগে গ্রামের মধ্যে প্রাপ্তি নেতাকে বলা হইতো যে মাহফিল করবে, একটা ছোট্ট মাহফিল করতে গেলেও, বাড়ির মাহফিল করতে গেলেও প্রাপ্তি নেতাকে ধরে থানায় যেতে হতো, এমপির সই লাগতো, ঠিক না ঠিক? এখন আর এমপির সই লাগে না, এসি এরকম বা ওসির সই লাগে না, গ্রামে মাতব্বর করতে হয় না। আমার আল্লাহ যে সব পারে, সব পারে। আমার আল্লাহ এখন এই 16 বছরের মধ্যে যত আমি আল্লাহ বলেন আমি তোমাদের ক্ষমতা দিলাম, এই ক্ষমতা দেখবো তোমরা কেমন ভাবে প্রয়োগ করো। আইরে বাংলাদেশে তো ক্ষমতা দিয়েছিল, গ্রামের মধ্যে কিছু প্রার্থী নেতাদেরকে ক্ষমতা দিয়েছিল, এই ক্ষমতাটা অপব্যবহার করেছে। কোরআনের মাহফিল করতে দেয় নাই, তাফসীর কোরআনের মাহফিল করতে দেয় নাই, ঠিক না রাখে? কথা বলেন না কেন? আরে তাফসীর কোরআন মাহফিলে বাধা দিয়েছে, 140 জারি করেছে। আজকে তারা কোথায়? আজকে সেই স্বৈরাচারের দোষররা কোথায়, যারা বাংলাদেশের মধ্যে এইরকম ভাবে কোরআনের মাহফিলকে বাধা দিয়েছে? আজকে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং কোরআন প্রেমিক, নবী প্রেমিক দেখতে চায় এই তারা স্বৈরাচারের দোষররা কোথায়, ঠিক না ভাই? আপনারা কি বেজার হচ্ছেন? আছে বিচার আছে, কত মানুষ বিচার দিয়েছে আল্লাহকে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে সফল করা সম্ভব, তা আজকের এই মাহফিল একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমার কাছে মনে হয়েছে, স্পষ্ট হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মাহফিলের সবচেয়ে যাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছিল, সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের জেনজিদেরকে নিয়ে, যারা যুবক তরুণ এই মাহফিলে যায়, তারা যাতে যেতে না পারে সে কারণে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সকল ষড়যন্ত্র ভেস্তে দিয়ে যুবক তরুণরাই এই মাহফিলকে এমনভাবে সফল করেছে যে বাংলাদেশের আগামী দিনের প্রত্যেকটি মাহফিল আরো সুন্দরভাবে, সফলভাবে আজকের পালন করবে, সেটার একটা শপথ এই লালমনিরহাট থেকে নিয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি যেই বক্তব্যটি গত 2-3 দিন পর্যন্ত দিয়েছি, যে আজহারী সাহেব যখন ওয়াজ করবেন, তার সামনে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এমনভাবে থাকতে হবে যাতে করে সামনে কোনো ধরনের আনন্দ কিংবা আবেগ দেখাতে গিয়েও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আজকে লালমনিরহাট সেটাই প্রমাণ করেছে। তাদের মঞ্চ থেকে দর্শকদের সারি পর্যন্ত যে জায়গাটা তারা সুন্দরভাবে মেনটেন করেছে, এটা আমাদের মাহফিলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিনে এই পদ্ধতি সমগ্র মাহফিলগুলোতে চলমান রাখতে হবে। আমি লালমনিরহাটের মাহফিলে যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু মাহফিলগুলোর উপরে যেহেতু আমি একটি রিভিউ আপনাদেরকে প্রতিটা মাহফিলের পর দিয়ে এসেছি, আমার কাছে অনেকেই আজকে লালমনিরহাটের মাহফিলের নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, লালমনিরহাটের এই দিনের বেলা তীব্র রোদের মধ্যে কোরআন প্রেমীদের আগমনী প্রমাণ করে আগামীর বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামপন্থী ইসলামিক স্কলারদের বাংলাদেশ, কোনো সন্দেহ নাই। তীব্র রোদ উপেক্ষা করে, কোনো ধরনের বিরিয়ানি নাই, শাহবাগীদের খিচুড়ি নাই, কোনো ধরনের ওখানে খানাদানার ব্যবস্থা পর্যন্ত নাই, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, সম্পূর্ণ নিজ দায়িত্বে আজকের এখানে তারা উপস্থিত হয়ে প্রমাণ করেছে তারা একমাত্র কোরআনকে ভালোবাসে এবং কোরআনকে সুন্দরভাবে যেই সকল শায়েখ কিংবা স্কলাররা উপস্থাপন করে তাদেরকেও ভালোবাসে। আজকের লালমনিরহাটবাসীকে সে কারণে সবার আগে আমি ধন্যবাদ জানাই। আপনাদের ম্যানেজমেন্ট ছিল অত্যন্ত সুন্দর, আপনাদের আয়োজন ছিল অত্যন্ত
মানুষের কাছে এবং এই দেশের যে কোনো যুবকদের কাছে যুগান্ত স্থাপনকারী একটি প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন, সফলভাবে আপনারা সম্পন্ন করেছেন। আমি সরকারকে ধন্যবাদ জানাই। সরকার উদ্যোগ নিয়েছেন, মানুষের যাতায়াতের জন্য রেল পর্যন্ত অতিরিক্ত বগি তারা সেখানে দিয়েছেন। সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যেমন ছিল, প্যান্ডেলের ব্যবস্থা ছিল, তাদের পর্যাপ্ত পরিমাণ যাতায়াতের সমগ্র সুন্দর ব্যবস্থাপনা ছিল। পাশাপাশি তারা সেখানে মানুষের অজু এবং স্টেঞ্জা সহ বিভিন্ন ধরনের আয়োজনে যাতে কোনো বিঘ্ন না ঘটে সকল ধরনের আয়োজন তারা সেখানে করেছে এবং ডিজিটাল যে সিস্টেম চালু করেছে সেখানে, সেই সিস্টেমের মধ্যেও তাদের মধ্যে একটি নতুনত্ব ছিল। তারা সবকিছু সুন্দরভাবে করতে পেরেছে। আমি সেজন্য আল্লাহর দরবারে যেমন শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আমি আজকের এই আয়োজক কমিটি এবং লালমনিরহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শাহবাগীদেরকে, শাহবাগের প্রেতাত্মাদেরকে শুধু আজকের দেখাতে চাই, বলতে চাই, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, যারা শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তার উপরে ঈর্ষান্বিত হয়ে সম্পূর্ণভাবে কোনো জমি ঠকায় নাই। তোমার এই আজহারী সাহেব তোমার কোনো ব্যক্তির কোনো ক্ষতি করে নাই, বাংলাদেশের কোনো মানুষের কাছে লেনদেন করে নাই, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান খুলে তোমার প্রতিষ্ঠানের ক্ষতি করে নাই। লোকটা এখন পর্যন্ত তুমি প্রমাণ করতে পারবে না তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো ধরনের কুৎসা রটিয়েছে। তারপরেও যারা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার মাহফিলগুলোতে ফাসাদ সৃষ্টি করতে চেয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তাকিয়ে দেখ, লালমনিরহাট প্রমাণ হয়েছে যে আজকের একজন ইসলামিক স্কলার কোরআনের বাণী নিয়ে যেখানে যাবে সেখানেই মানুষ তাদেরকে বাহবা জানাবে, সম্মান জানাবে। তাতে তাদের কোনো ধরনের, তাদের পিছনে যত ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, সেটা আজকের প্রমাণ হয়েছে। লালমনিরহাটবাসী প্রমাণ করেছেন যে আজকের এই মিজানুর রহমান আজহারী বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে তিনি যে মাহফিলগুলো করছেন, তাকে আমাদের প্রত্যেকের সাধুবাদ জানানো দরকার, তাকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার যে আপনি একজন ব্যক্তি, যে কোনো দল করেন না, কিন্তু কোরআনের কারণে মানুষের ভালোবাসা পেয়ে একটি সভা সমাবেশ মাহফিল এত লক্ষ লোকের আগমন হতে পারে, সুশৃঙ্খল ভাবে হতে পারে, এটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা কোনো ব্যক্তির সভা সমাবেশে বিশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল পদ্ধতিতে হতে পারে তার নজির আমার কাছে নাই, এক্সেপ্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাহফিল কিংবা ইসলাম প্রিয় জনতার কোনো ধরনের সভা সেমিনার ছাড়া। অতএব আজকের এই শাহবাগীদের শিক্ষা অর্জন করা উচিত। সিলেটের মাহফিলের পরে বহু ষড়যন্ত্র চলমান ছিল, বহু লোকের স্ট্যাটাস দেখেছি, বুক চেপে সহ্য করেছি। অনেকেই অনেক ধরনের মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন যে সিলেটের মাটি থেকে শুরু হয়েছে আজহারী সাহেবের এমুক তমুক, এইভাবে করে করে বিভিন্ন ধরনের মিথ্যা মানুষের কাছে প্রোপাগান্ডা ছাড়িয়ে নিজের ব্যক্তিত্ব কিংবা আপনি জাতির কাছে কলঙ্কিত হওয়া ছাড়া আর কিছুই করতে পারেন নাই। আজহারীর একটা প্রসবের যোগ্যতা আপনি স্ট্যাটাস দিয়েছেন আপনার নাই, আপনি করতে পারেন নাই। এটার প্রমাণ হয়েছে রৌদ্রের ভিতরে লক্ষ লক্ষ মানুষ কি করে আজকের আজহারীকে এই সম্মান দেখিয়েছে, এবং সেটা শুধুমাত্র কোরআনের কারণেই হয়েছে। অতএব কোরআনের সাথে যুদ্ধ করে কোনো ব্যক্তি সফল যে হবেন না, তার জ্বলন্ত উদাহরণ তো দেখলেন চোখের সামনে। এখনো যদি না বোঝেন, এখনো যদি আওয়ামী লীগের মতো করে চলেন, এখনো যদি মনে করেন যে আজহারীকে দেশ থেকে বিতাড়িত করলেই মনে হয় জনগণ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কথা শুনবে না, তাহলে তারা আহাম্মুকের মধ্যে বসবাস করছেন, বাস্তবতা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে বসবাস করছেন। কারণ আজহারী তার ব্যক্তিগত প্রপার্টি সেল করার জন্য এই মাহফিলে যায় নাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা কেউ 100% সফল মানুষ না, আমরা কেউ 100% বলতে পারবো না যে পূর্ণাঙ্গ মানুষ। আজহারী সাহেবের ভুল হবে না এমন নয়, তার ভুল থাকতে পারে। আলোচনার মধ্যে, কথাবার্তার মধ্যে, ওঠা বসার মধ্যে অনেক কিছুই আপনার পছন্দ কিংবা অপছন্দ হতে পারে, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন স্ট্যাটাস মারেন, ওই স্ট্যাটাসের সময় আপনার হৃদয়ে কি কাজ করে, কোন অনুভূতির কারণে তার বিরোধিতা করেন? যদি অনুভূতি হয় এই, আরে বাপরে বাপ, আজহারীর এত লক্ষ লক্ষ মানুষ, এটা কিভাবে সম্ভব, কেন আসে, খায় কি, চলে কি, তার ইনকাম কি, এই যদি হয় আপনার অনুভূতি, বুঝতে হবে আপনি সমস্যাগ্রস্ত, আপনি একজন টাটকা ক্রিমিনাল ছাড়া আর কিছু নয়। সে কারণে আপনার মধ্যে এই ধরনের ব্যাড হ্যাবিট কাজ করে। আপনার যে যোগ্যতা আপনি সেটাই পারবেন, আমার যে যোগ্যতা আমি সেটাই পারবো। আমার যেটা যোগ্যতা সেটা আজহারী সাহেব পারবে না, আজহারী সাহেবের যে যোগ্যতা সেটা আমি পারবো না। কিন্তু আমরা একে অপরকে যদি মেনে নেওয়ার মানসিকতা, উৎসাহ দেওয়ার মানসিকতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করতে পারতাম, এই সমাজটা হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দর সমাজ হয়ে যেত। শাহবাগীরা বাংলাদেশের বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন আদর্শে প্রবেশ করা শুরু করেছে। 13 সালে তারা প্রকাশ্যে ছিল, প্রকাশ্যে বাংলাদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছে, দেশপ্রেমিক মানুষদেরকে ফাঁসি দিয়েছে। কিন্তু যখন তারা তার নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন তারা এখন এই শাহবাগের পেতাত্তা দালালগুলোকে বিভিন্ন সংস্থার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে গণতন্ত্রের নামে, বিভিন্ন নামে, বিভিন্ন ছদ্মবেশে, মুক্ত স্বাধীনতার ছদ্মবেশে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই তারা মাঠে নেমেছে, আর কোনো কাজ নেই। আপনি আইডি খোঁজ করে দেখবেন, নীতিবাক্য ছাড়ে লোকটা গত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেয় নাই।
নীতিবাক্য ছাড়ে জুলাই বিপ্লবে একটা অবদান নাই, নীতিবাক্য ছাড়ে শহীদ হয়েছে সেই মানুষদের জন্য একটা অবদান নাই, তাদের জন্য কোনো আয়োজন নাই। কিন্তু ওই নীতিবাক্য ছাড়ে কে? ছাড়ে শাহবাগীরা। কিন্তু ছাড়ে কি নাম দিয়া? নাম দেয় আপনার আমার শুভাকাঙ্ক্ষী সেজে। অতএব এই টাউট বাটপার গুলোকে নিশ্চিহ্ন করার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে আজহারি দরকার। এই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবদের মতো মানুষরা আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে হাজারো কথা বললেও আপনাকে সমর্থন করা দরকার, কারণ তিনি কোরআনের কথা বলবেন। কোরআন নিয়ে, কোরআনের জলসা নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে কোনো ষড়যন্ত্র যে কাজ হয় না তার প্রমাণ আজকে দেখলেন, চোখের সামনে দেখলি। শাহবাগীরা সাবধান হও, শাহবাগীরা এখনো ইজ্জত থাকতে মুখ বন্ধ করো। বাংলার জমিনে বাংলাদেশের এই জঞ্জিদের হৃদয় থেকে কোরআনের আয়াতকে তোমরা বিচ্ছিন্ন করতে পারবে না। যারা যারা মনে করেছো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি সহ্য হয় না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো সহ্য হয় না, তাদের জন্য বাংলাদেশ নয়। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, পিরাউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে লোকটি যে আদর্শ করুক না কেন, তিনি তার মুখ থেকে বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। যারা শাহবাগীর অনুসারী তারাই এই মিছিল শুনতে কষ্ট পায়, অতএব ওদেরকে কষ্ট দেওয়াই আমাদের দায়িত্ব। আমাদের কাজ হচ্ছে হাঁটতে, চলতে, উঠতে, বসতে প্রত্যেকটি জায়গায় ইসলামিক এই তাহজিব তামাদ্দুনকে প্রচার করতে হবে। তাতে আমরা কোনো জায়গায় কুণ্ঠাবোধ করবো না এবং ওদের মুখোশ উন্মোচন করতে হবে। কত বড় সাহস, কত বড় ধৃষ্টতা! বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের স্লোগান পর্যন্ত ব্যঙ্গোক্তি করা হয়, বলা হয় এই স্লোগানগুলো নিয়ে কেউ কেউ ধর্ম ব্যবসা করছে, অমুক করছে, তমুক করছে। আদতে তোমার উদ্দেশ্য হচ্ছে এই স্লোগান দিয়ে ইসলামের কাছে বিপ্লব না হয় সেটাকে বন্ধ করার জন্যই তুমি এই ধরনের বক্তব্য দাও, আর কিছু নয়। অতএব এই স্লোগান চলবে, এই বক্তব্য চলবে, এই মাঠে, এই ময়দানে প্রত্যেকটি মানুষ কলেমার কথা বলবে। কেউ সেটাকে বন্ধ করার কোনো সাহস, কোনো সুযোগ আমরা দিব না, বিগত দিনেও দেয়নি, দেব না ইনশাল্লাহ। কত বড় দুঃসাহস! শেখ হাসিনার ভাষায় কথা বলে, শেখ হাসিনা যেই ভাষায় কথা বলে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে অবজ্ঞা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনি ওই একই সুরে একই ভাষায় কথা বলার কোনো সুযোগ নেই। যদি করেন আপনি শাহবাগী, আপনি আওয়ামী লীগী, আপনি হাসিনার পুত্র, আপনি বাংলার জনগণের কোনো সত্যিকার হৃদয়ের ভালোবাসার মানুষ নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের লালমনিরহাটবাসীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে প্রত্যেকটি ধর্মগোষ্ঠীর যে কোনো ভালো কাজে আপনি সমর্থন জানিয়ে যাবেন। পাশাপাশি বাংলাদেশের যেই সকল ইসলামিক স্কলার আছে তারা আপনার আদর্শের না হোক, ভিন্ন চরিত্রের হোক, ওর কোনো কার্যক্রম আপনি বন্ধ করতে যাবেন না, জলে পুড়ে ছারখার হয়ে যাবেন। কারণ ইসলাম বন্ধ করা যায় না, ধর্ম বন্ধ করা যায় না, কোরআন বন্ধ করা যায় না। আপনাদের উচিত হবে ধর্মভিত্তিক সকল মানুষদেরকে পারলে উৎসাহ প্রদান করবেন, না পারলে চুপ থাকবেন, কিন্তু তাদেরকে বাধা প্রদান করা যাবে না। বাধা প্রদানের ফল কি হয় শেখ হাসিনা এখন হারে হারে টের পাচ্ছে। এখন বাংলাদেশে থাকতেও পেয়েছে, বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরেও পেয়েছে। আজকের এজন্যই বলছি প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের এই যুব সমাজকে আর আটকিয়ে রাখা যাবে না, আর মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না, আর আজহারির বিরুদ্ধে মিথ্যা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে, বিতর্ক সৃষ্টি করে কোনো লাভ হবে না। প্রমাণ হচ্ছে জনগণ, জনগণই এখানে আজকের জবাব দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আজকের বাস্তবতা। বাংলাদেশের সবকটা দল মিলে শেখ হাসিনাকে খেদিয়েছে। আমাদের ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মার খেয়েছে, নির্যাতন সহ্য করেছে এবং সবাই একজোট হয়ে এটা কিভাবে গত 15 বছর হাসিনা আমাদের উপর যে অত্যাচার করেছে, এই হাসিনার হাত থেকে বাঁচার জন্য আমরা একজোট হয়ে গিয়েছিলাম। এরপর হাসিনাকে খেদানো হলো, কিন্তু পরক্ষণে কি হলো, আমরা 5-6 মাসের মধ্যে আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমরা একে অপরের স্বার্থে আবার বিভাজিত হয়ে গেছি। আবার আমাদের বিরুদ্ধে কুকুর লেলিয়ে দেওয়া হচ্ছে। আবার আমরা বড় রকম আঘাতপ্রাপ্ত হলে আবার ঐক্যবদ্ধ হব। তো আওয়ামী লীগ বলি আর ওপার দেশটার কথা বলি, তারা হলো আমাদের সামনে কুকুরের মতো। তারা যখন হামলে পড়বে আমরা আবার ঐক্যবদ্ধ হব। তো মুসলমান জাতির জন্য এই ঘটনাটি একটি শিক্ষণীয় ঘটনা, যে যখনই আমরা বিচ্ছিন্ন হব আমাদের উপর কুকুর ছুটে আসবে, আমাদেরকে আঘাত করবে। আর যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের কেউ আঘাত করতে পারবে না। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের খুব ক্রুশিয়াল মুভমেন্টে ক্ষমতায় বসেছিলেন। এই ছাত্র জনতা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় ভুলটা কি জানেন? তার সবচেয়ে বড়, আমি প্রধানত 3টা ভুলের কথা বলবো, অনেকগুলো ভুলের 3টা বলি উল্লেখযোগ্য। 1, তিনি অযোগ্য লোকদেরকে উপদেষ্টা বানিয়েছেন, যাদের মধ্যে এই বিপ্লবের কোনো স্পিরিট ছিল না, যারা ক্ষমতায় বসে এই বিপ্লবকে ওন করেনি, তারা এই বিপ্লবের পক্ষে শক্তি ছিল না বলে তারা এই ছাত্র জনতার এই যে বিশাল ত্যাগ এটাকে মূল্যায়ন করেনি, যার ফলে আমাদের বিপ্লব হাতছাড়া হয়ে গেছে বললেই চলে। দ্বিতীয়, ডক্টর ইউনূসের যে ভুল সেটা হলো প্রথম 1 মাসে ফ্যাসিস্ট বা তার দোসররা আমাদেরকে ভয়ঙ্কর পরিমাণে, মানে সরকারকে ভয়ঙ্কর পরিমাণে ভয় পেয়েছিল, পুলিশ মোটামুটি সোজা হয়ে গিয়েছিল। কিন্তু ইউনূস এত বেশি গণতান্ত্রিক ছিলেন
বা ইউনূস এত বেশি সহমর্মী ছিলেন, বা ইউনূস এত বেশি কি বলবো যে মানুষের মানে হাসিনার থেকে তিনি যখন ক্ষমতায় এসেছেন যে এই একটা মাস পরে সব কিছু ইউনূস সরকারের হাতছাড়া হয়ে গেল। পুরো রাষ্ট্রযন্ত্র এখন অন্য কেউ চালাচ্ছে, ভারতের প্রেসক্রিপশনে চলছে, আওয়ামী এজেন্টরা আওয়ামী দোসররা বসে গেছে, কিন্তু ইউনূস সরকার চাইলেও এই রাষ্ট্রকে আর কন্ট্রোল করতে পারছে না, কোনোভাবেই পারছে না। এবং দিনকে দিন ইউনূস সরকার ব্যর্থ হিসেবে পরিগণিত হচ্ছে, কারণ এক মাসের মধ্যেই তিনি এতটা নরম হয়ে গেছেন, এতটা স্লো হয়ে গেছেন এবং শত্রুকে এতটা সুযোগ দিয়েছেন, অ্যাক্সেস দিয়েছেন যে শত্রু এখন ঘুরে দাঁড়িয়ে গেছে। অথচ এটা হওয়ার কথা ছিল না। ইউনূস সরকারের তৃতীয় ব্যর্থতা, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতে যোগ্য লোকদের বসাতে পারেননি, বিপ্লবের স্পিরিটের লোকদের বসাতে পারেননি। তার মূল এজেন্ডার যে কাজগুলো মানে মূল যে তার এজেন্ডা সেগুলোর একটা লিস্ট কোনটা সবার আগে করা উচিত সেটা তিনি বাছাই করতে পারেননি। তিনি এই বাছাই প্রক্রিয়া অর্থাৎ রাষ্ট্রের জন্য যে কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো করতে না পারার কারণে তিনি বা তার টিম যখন ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছিল তখন রাষ্ট্রের বা জনগণের তার প্রতি আস্থা চলে গেছে। তারপরও এই দেশের মানুষ মনে করছে যে ইউনূস সরকার চাইলে এখন এই রাষ্ট্রকে স্বাভাবিক করতে পারবে, এই দেশকে আবার একটা গন্তব্যে তার ঠিকানায় পৌঁছে দিতে পারবে, যেটা রাজনৈতিক দল পারবে না। দেখেন বাংলাদেশে অনেকগুলো দল এখনও নির্বাচন করছে, কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য মাঠে নামছে না। যে দলগুলো নির্বাচন চাইছে দ্রুত, তারা একটা জনমত যাচাইয়ের চেষ্টা করতে পারে, তারা বড় বড় সভা সমাবেশ করে দেখতে পারে জনগণ দ্রুত নির্বাচন চায় কিনা। সেই দলটি যতই বলুক দেশের মানুষ নির্বাচন চায়, আসলে দেশের মানুষ চায় না, একটা দল চায়, এই দুটোর পার্থক্য আছে। তো ইউনূস সরকারের এই ব্যর্থ হওয়ার পেছনে তার এই তিনটা বিষয় আমার কাছে প্রথম মনে হয়েছে। এখন দেখেন এই যে তিনি ট্যাক্স বাড়াবেন, ভ্যাট বাড়াবেন, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এই যে প্রক্রিয়াগুলো কন্টিনিউ হবে, এতে করে মানুষের তার উপর ক্ষোভ আরও বেড়ে যাবে। মানুষ তাকে যে আসনটিতে বসিয়েছে একটা সময় মানুষ চাইবে না তিনি আর এই আসনে থাকেন। এর কারণগুলো কি? শেখ হাসিনা বিগত 15 বছরে এই দেশটাকে একদম ফোকলা করে ফেলেছেন, লুটপাট করে। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন টিউলিপ, রেহানা, জয়, শেখ হাসিনা, শেখ পরিবারের নামে যেই পরিমাণ তথ্য উপাত্ত দেশে বিদেশ থেকে আসছে, তাতে করে আমরা এখন বুঝতে পারছি, এতদিন আমরা বললেও অনেক সময় অনেকে প্রমাণের অভাবে সেটাকে মানতে রাজি ছিল না। এখন দেশের মানুষ বুঝতে পারছে, মানতে রাজি, বা দেশের মানুষ এখন মানছে যে শেখ পরিবার একটা দুর্নীতিগ্রস্ত পরিবার ছিল, কীভাবে দেশটাকে লুটে একদম শেষ করে ফেলেছে। কিন্তু দেখেন আওয়ামী লীগের লোকগুলো সেটা বিশ্বাস করছে না, কারণ এদের চোখ অন্ধ হয়ে গেছে। এরা মনে করে যে এদের নেত্রী আকাশ থেকে নামা ফেরেশতা। এই যে এত ছাত্র মারলো, এত মানুষকে মারলো, নির্মমভাবে মারলো, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল, দেশটাকে বিভাজিত করে গেল, দেশটাকে বর্গীর হাতে তুলে দিয়ে গেল, দেশটাকে লুটে খেলো, কিন্তু আওয়ামী লীগের লোকগুলো এখন মনে করছে যে না, তাদের নেত্রী ফেরেশতা। তো যে দেশের জনগণ এরকমটি বিশ্বাস করবে, যে দেশের মানুষ এখনও মনে করে যে আমাদের নেতা আমাদের ভাগ্যের উন্নয়ন করবে বা আমাদের এই দল এসে দেশের মানুষের উন্নয়ন করবে, আমার প্রশ্ন হলো গত 54 বছর যে দলগুলো দেশের ক্ষমতা ছিল তারা কি করতে পেরেছে আমরা কম বেশি জানি। আমরা অবশ্যই জানি যে 54 বছরে কারা ক্ষমতায় ছিলেন, কারা দেশের জন্য কী করেছে, কিন্তু আমাদের দেশের মানুষগুলো এটা মনে রাখে না বা বোঝে না বলে বারবারই আমরা ভুল নেতৃত্বের হাতে পড়ি, বারবারই আমরা ভুল লোকদেরকে শাসনভার দিয়ে দিই এবং আমরা তাদের নিষ্পেষণের শিকার হই। এটা আমি কোনো দলকে দোষী করবো না, এটা আমাদের দেশের জনগণকে দোষী করবো, কারণ আমাদের দেশের জনগণ সঠিক নেতৃত্বকে কখনো চয়েস করে নিতে পারেনি। কে আমাদের জন্য যোগ্য, কারা আমাদের জন্য সঠিক, এটা আমরা কখনো মূল্যায়ন করতে পারিনি, তাদেরকে খুঁজে বের করতে পারিনি, আমরা একজন ইমরান খানকে তৈরি করতে পারিনি। দর্শক, যে গল্পটা দিয়ে শুরু করলাম যে আমাদের দেশের এই মুহূর্তে যে ক্রাইসিসগুলো দেখেন, যে বৈষম্য বিরোধী আন্দোলন, তারা একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলন করেছে। এখন তারা ছাগলের 13 নম্বর বাচ্চা। এখন দেখছি যে তাদের কি রাজপথে নামতে হয় দাবি আদায়। এখন পর্যন্ত জুনের ঘোষণাপত্র চূড়ান্ত হয়নি, একটার পর একটা মিটিং হবে, আদৌ এটা হবে কিনা, এটা কোন পর্যায়ে গিয়ে যাবে, আমাদের মাস্টারম্যান মাহফুজ আলম তার এই যে প্রক্রিয়া সিস্টেম, তার আলোচনা বা তার যে চিন্তা চেতনা বা তার যে কাজগুলো যথেষ্ট সমালোচনার মধ্যে পড়ছে। কারণ কি? সবগুলো দলকে তিনি দাওয়াত দিয়েছেন কীভাবে? একদিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। রাষ্ট্রের সিস্টেমগুলো বা রাষ্ট্রের যে পদগুলো তারা বসছেন, এই পদগুলোর জন্য তাদেরকে আসলে আগে যোগ্য হতে হবে। তাদের ভেতরে কী আছে জানি না, কিন্তু তারা রাষ্ট্রকে যেভাবে ম্যানেজ করতে চাচ্ছেন এভাবে আসলে রাষ্ট্র ম্যানেজ হবে না। আমাদের যে দুজন আরও উপদেষ্টা আছেন, নাহিদ এবং আসিফ, তারা যে পদে বসছেন তারা কি সফলভাবে কিছু করতে পেরেছেন এখন পর্যন্ত? আমার চোখে পড়ছে না। কারণ কি? দেখা যাচ্ছে আসিফ যেই মন্ত্রণালয়ে বসেছেন, আসিফের সেই মন্ত্রণালয়ের সচিব হয়েছেন কে? খুঁজে দেখেন আওয়ামী লীগ ঘরের থেকে। অনেকেই বলছেন যে মোটা অঙ্কের টাকা দিয়ে তিনি সেখানে বসেছেন। এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে, আমাদের আন্দোলন হাতছাড়া হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে যারা সন্তান হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তারা এখন আমাদের দেশের এই পরিস্থিতি দেখে কষ্ট পাচ্ছেন যে হায় এই কারণে আমি আমার সন্তানকে হারালাম, আমার সন্তানকে এই কারণে আমি কোরবানি দিলাম, এই রাষ্ট্রকে সঠিক পথে যাচ্ছে না। দেখেন আবারও আমাদের মধ্যে সেই রাজনৈতিক কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, ক্ষমতার দ্বন্দ্বে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, দখলদারিতে শুরু হয়ে গেছে। কী অবস্থা আমাদের দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার সেই প্র্যাকটিস বা হাসিনার সেই দুঃশাসনের নতুন মোড়ক যেন আমাদের ঘাড়ে চেপে বসেছে। আমি দেখলাম যে আমাদের আসিফ নজরুল বিডিআর পরিবারের একজনের সাথে খারাপ আচরণ করেছেন। আমাদের যারা হাসপাতালে আছেন, আমাদের পঙ্গু ভাইরা, তারা চিকিৎসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ছুটছেন, তাদের ঘরে খাবার নেই। এই কথাগুলো বলে যাচ্ছি আমরা, অনেকেই বলে যাচ্ছে, কিন্তু দেখেন সরকার এগুলোতে কর্ণপাত করছে না।
প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যাবার আগে সবাইকে বলবো, ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছে, নতুন করে মাহফিল শুরু করেছে, যেখানে লক্ষ লক্ষ শ্রোতারা সেখানে তার মাহফিল শোনার জন্য হাজির হচ্ছে। দেশের যেখানেই যে অবস্থাতেই একটা মাহফিল করা হোক না কেন, সেখানে যদি ডক্টর মিজানুর রহমান আজহারীকে দাওয়াত করা হয়, আর সেখানেই দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ দলে দলে যোগদান করছে, একদম মৌমাছির ন্যায়। প্রিয় দর্শক, এ নিয়ে কিন্তু একদল টুপিওয়ালারাও হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, এবং কি যাদের বিরুদ্ধে কথা যাচ্ছে এবং কিছু রাজনৈতিক দলও কিন্তু জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। কিন্তু সকলের নিন্দা প্রজ্ঞা সব কিছু পিছিয়ে ফেলেই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআন হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ইতিমধ্যেই ডক্টর মিজানুর রহমান আজহারীর বিষয়টি নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। সবাই কিন্তু বলা শুরু করে দিয়েছে যে এখন কোরআনের বাংলাদেশ কায়েম হবে ইনশাআল্লাহ। তো আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আপনারা চান কিনা, সংসদে কোরআনের বাতি জ্বলুক, এটা আপনারা চান কিনা একটু কমেন্ট বক্সে জানান। অনেক কিছুই তো আপনারা দেখলেন, নতুন কিছু কি দেখতে মন চায় না? একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আবারও বলছি, আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।